সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে দাঁত হচ্ছে আমাদের সৌন্দর্যের অন্যতম একটি অংশ। আবার সেই দাঁতই কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দিতে পারে শুধুমাত্র দাঁতের সুস্থতা না থাকার কারণে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাঁতের চিকিৎসায় ভয় নয়। আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দাঁতের চিকিৎসায় ভয় নয়, এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার কাছে একটু জানতে চাই, কেন আসলে দাঁতের চিকিৎসার ব্যাপারে আমাদের এত ভয় কাজ করে? আমাদের ফ্যামিলিতে বলেন বা আপনি নিজেও চিন্তা করেন, আপনি হুট করে যে দাঁতে কোনো কষ্ট হয়, আমরা তো সহজে দাঁতের কাছে যাই না। কয়েকটা কারণ কিন্তু পিছনে রয়েছে। প্রথম কারণ হচ্ছে একটা সংশয় কাজ করে। দাঁতের চিকিৎসা মানে অনেক লম্বা সময় এবং অনেক ভয়ের একটি চিকিৎসা, অনেক ব্যথা পাওয়া যায়, ইঞ্জেকশন দিবে, রক্তপাত হয়ে যাবে, অনেক ভয়ের একটা বিষয় কাজ করে সবার মধ্যেই। সেকেন্ডটি হচ্ছে একটি অর্থনৈতিক বিষয় কাজ করে অনেকের ক্ষেত্রেই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ সবাই সচ্ছল না, হুট করে একটি বড় অঙ্কের টাকা খরচ করার মতো অবস্থায় থাকে না। মানুষ মনে করে দাঁতের চিকিৎসায় গেলেই অনেক টাকা গুনতে হবে। আরেকটি লাস্টের বিষয়, সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, চিকিৎসা সফলতা নিয়েও অনেকে ভয় পায়। কারণ এই 10-20 বছর আগেও কিন্তু বাংলাদেশের ডেন্টিস্ট্রি এত উন্নত ছিল না। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী অনেকটা বাধ্য হয়েই হাতুড়ে চিকিৎসকের কাছে যেত। ফলে ম্যাক্সিমাম চিকিৎসায় কোনো না কোনো সময় ফেল করতো, অথবা দাঁতের চিকিৎসা অর্ধেক হয়ে আর সেই ডাক্তার চিকিৎসা দিতে পারতো না, অথবা যে রোগটি নিয়ে গেছে সেখান থেকে আরও বেশি বেড়ে গেছে, এমন একটি সংশয় কিন্তু মানুষের মধ্যে কাজ করতো। ওই যে পূর্বের অভিজ্ঞতা থেকে কারোর দাদা, নানা, চাচা এরা এক ধরনের বাজে অভিজ্ঞতার শিকার হয়েছে, সেই ভয়টি ক্রমান্বয়ে তার বংশ বহন করছে। এই দাঁতের চিকিৎসা মানে হয়তো যে রোগটি হয়েছে সেখান থেকে আরও বেশি বেড়ে যাবে বা অন্যদিকে টার্ন নিবে। এই সব কিছু মিলিয়েই কিন্তু দাঁতের চিকিৎসার ভয়টি আমাদের মধ্যে এখনও কাজ করে। আচ্ছা, এই যে আপনি হাতুড়ে চিকিৎসার কথা বললেন, সেটা 15 বছর 20 বছর আগে কিন্তু মানুষ দিত, কিন্তু 2025 সালেও কিন্তু আমরা দেখেছি যে মানুষ এখন পর্যন্ত, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, তারা কিন্তু এখনও সেই হাতুড়ে চিকিৎসাটা নিচ্ছে। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য বিভাগ যারা রয়েছে তাদের ওই জায়গাটা আরও চমৎকারভাবে কাজ করা উচিত, যেন ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা প্রপার ট্রিটমেন্টটা যেন পায়? একদম খুব ভালো একটি কথা বলেছেন। আসলে এটা খুব দুঃখজনক এবং খুব ভয়ঙ্কর একটি বিষয়ের কথা যে এখনও পর্যন্ত বাংলাদেশে প্রায় 20-22 হাজার বৈধ চিকিৎসকের পাশাপাশি একটি মোটামুটি সমর্থিত সূত্রেই বলা যায় প্রায় 60 হাজারেরও বেশি এই কোয়াক বা হাতুড়ে চিকিৎসক, তারা কিন্তু এই দুঃসাহসিক প্র্যাকটিসটা করে যাচ্ছে, যার ফলে আসলে আমাদের দেশের অনেক রোগী বড় ধরনের সাফার করছে। তো আসলে যে প্রশাসন কোনো কাজ করছে না এমনটি নয়, বা আমাদের ডেন্টাল সোসাইটি, আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এই ধরনের কাজ করছে, প্রচুর মিডিয়ায় কথা বলছে, কিন্তু তারপরেও মানুষের সচেতনতা যেমন হচ্ছে না, তেমনি ওরাও যেন কেমন করে সাহস পায়। কারণ প্রায় কিন্তু এই ধরনের আইনি অভিযান চলে, তাদেরকে ধরা হয়, বিভিন্ন রকমের জরিমানা করা হয়, জেল হাজতে তাদের অনেক কথা আমরা নিউজ পেপারে দেখতে পাই। বাট বেরিয়ে এসে কেন জানি তারা আবার ওই ব্যবসায় ফিরে আসে, এবং এটা চলতে থাকছে। কোনো না কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে হোক বা তারা তাদের কোনো বুদ্ধিমত্তা দিয়েই হোক, তারা কিন্তু এই কাজটি এখনও পর্যন্ত করে যাচ্ছে, এবং সেটি কিন্তু অবশ্যই আমাদের দেশের এই অগণিত ডেন্টাল যে রুগী তাদের জন্য একটি ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে একটা আসলে বিশাল একটা গ্যাপ রয়েছে, এবং গ্যাপটাকে ফিল আপ করার জন্য একজন দন্ত চিকিৎসক হিসেবে আসলে আপনারা কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন বা ভবিষ্যতে নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা আসলে মানুষকে চেষ্টা করি যে একদম প্রান্তিক জনগোষ্ঠীকে বুঝিয়ে দিতে যে আপনি যে না বুঝে এর কাছে যাচ্ছেন বা একটা ককের কাছে যাচ্ছেন, এখান থেকে কোন কোন ধরনের সমস্যাগুলি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা মিডিয়াতে প্রচুর কথা বলি। ব্যক্তিগতভাবে আমি যেভাবে মিডিয়াতে কথা বলি সেরকম আমি কিন্তু অনেক ডাক্তারকে নিয়ে আমরা বিভিন্ন নিউজ পেপারে রাউন্ড টেবিল করেছি, জাস্ট মানুষকে সচেতন করার জন্যে। কারণ আমাদের তো ওই আইনটা তো সরকার আমাকে দেন, তাদেরকে ধরে আমরা অ্যারেস্ট করে পুলিশের হাতে দেবো, এটা প্রশাসনের কাজ। আমরা বিভিন্ন প্রশাসনকে আমরা জানানোর চেষ্টা করি, বিভিন্ন জেলা পর্যায়ে সিভিল সার্জনরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি, যাতে করে তারা এই ব্যবস্থাটি নেয়, যাতে করে এই ব্যবসাটি বন্ধ করে।
কারণ এটি দেশের জন্য ক্ষতি, দেশের মানুষের জন্য ক্ষতি। জেনে বুঝে কেন কারণে বা কোন কারণে এরা এখনও প্র্যাকটিস করে যাচ্ছে, এটা আসলে আমাদের বুঝতে যেমন কষ্ট হয়, তেমনি আসলে সময়টা পার হয়ে যাচ্ছে তাদের বোঝার মতো অবস্থা তৈরি করতে। বাংলাদেশে যত ধরনের মানুষ রয়েছে, সব বয়সী মানুষ, তাদের দাঁতের সমস্যা যেন আরেকটু কমানো যেতে পারে, অর্থাৎ আমরা যদি রেটের কথা বলি, সেটাকে কমানোর জন্য ফ্রি ক্যাম্পিং অর্থাৎ দাঁতের যে ফ্রি চিকিৎসা, সেটি আসলে কতটুকু কার্যকর হতে পারে? এটা অনেক কার্যকরী হয়, কারণ আমাদের দেখবেন গ্রাম পর্যায়ে এই প্রচার মাধ্যমের কারণে কিন্তু টুথপেস্ট ব্রাশ অনেকের ঘরে রাখছে এখন, বাট প্রপার ওয়েতে ব্রাশ হচ্ছে কিনা, কোন বয়সে কোন টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে হয় সেটা জানছে কিনা, এগুলো কিন্তু অনেকেই এখন জানছে না। যার ফলে ভালো মতো ব্রাশ করার পরেও কিন্তু আমি মনে করছি ব্রাশ করছি ভালো মতো, তারপরেও কিন্তু অনেক ক্যাভিটি মাড়ির রোগ হচ্ছে। তার ফলে কোনো না কোনো জায়গায় গ্যাপ রয়েই যাচ্ছে। আমরা বলছি সঠিক উপায়ে দাঁতের যত্ন নিলে বা ব্রাশ করলে, কিছু নিয়ম মেনে খাবারের অভ্যাস, রেগুলার ডেন্টাল চেক আপ, এগুলো করলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তারপরও কেন মুখের রোগ হচ্ছে, এই প্রশ্ন কিন্তু অনেকেরই রয়েই যায় যে আমি তো ডেইলি সকালে উঠে ব্রাশ করছি, রাতে ব্রাশ করছি, তারপর কেন আমার ক্যাভিটি হয়, কেন মাড়িতে রক্ত পড়ে, বলতে এই কোশ্চেন তো আমাদের আছে। আমার রোগী দেখছি এরকম হিস্ট্রি নিলে, কারণ ব্রাশ করাটা কে আপনি বলেন, আপনার ফ্যামিলি কেউ আছে যে কেউ ব্রাশ করে না, একদম কাজের বোয়া থেকে শুরু করে সবাই কিন্তু ব্রাশ করে, তাহলে কেন মুখের রোগ হচ্ছে? আসলে নিয়মটি ঠিকমতো হচ্ছে কিনা, কতক্ষণ ব্রাশ করছে, কোন সময় করছে, এগুলোকে নিশ্চিত হতে হবে। আর তারপরও যদি দাঁতের রোগ হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোনো না কোনো কারণ অন্য জায়গায় লুকায়িত আছে, সেটা সে বুঝতে পারছে না। এটা বোঝার জন্যই তাদের ডেন্টাল চিকিৎসকের কাছে যেতে হবে, বুঝতে হবে কেন তার দাঁতের রোগ হচ্ছে। দাঁতের ব্যাপারে আমরা খেয়াল করেছি যে এখানে দুটো গ্রুপ আছে, যারা খুব বেশি সচেতন, আবার আরেকটি গ্রুপ আছে যারা খুব একটা আসলে দাঁতের ব্যাপারে সচেতন নয়, ব্রাশ করছে কিন্তু সেটা প্রপার ওয়েতে হচ্ছে না। আর আরেকটা গ্রুপ আছে যারা খুব বেশি রকমের সচেতন, তারা খুব মান্থলি অথবা বছরে একবার দুবার তারা হয়তো দাঁতের চেক আপ করছে, স্টোন যেটা আছে সেটা তারা ক্লিন করছে। এটাকে কি আমরা একটু লাক্সারি কেয়ার বলতে পারি? একদমই না, একদমই না এই সেন্সেই। কারণ সারা বিশ্বের চিকিৎসকরা কেন বলে যে বছরে অন্তত একবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। শুরুতে যে ভয়ের কারণের মধ্যে আমি একটি কথা বলেছিলাম, অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টি। যে কোনো মুখের রোগ যদি শুরুতে ধরা পড়ে, আমি ডেন্টিস্ট হিসেবে দাবি নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, সে যদি চিকিৎসা করিয়ে নেয় শুরুতেই, তার চিকিৎসা ব্যয় সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু অবহেলা বা দেরি করলে রোগ তো বসে থাকবে না, রোগ ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলেই তার চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যয়, চিকিৎসার সময় সবই আসলে জটিল হয়ে যায়। সেই জন্য বছরে যদি একবার ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তাহলে রোগগুলি যদি হয়ে থাকে সহজেই ধরা পড়বে, চিকিৎসা ব্যবস্থা সহজ হবে। কারণ মুখের মধ্যে যত রোগ আস্তে আস্তে জন্মাবে, এটা বাড়তেই থাকবে। কারণ আমরা অনেক ধরনের খাবার খাই, সব খাবার কিন্তু মুখের জন্য ভালো না, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার। এই কার্বোহাইড্রেট না খেতে আমরা বাঁচতে পারবো না। তো সুতরাং মিষ্টি খেতেই হবে, মুখের রোগের প্রবণতা বাড়তে থাকে। তো ওইটাকে নিশ্চিত করার জন্যই আসলে আমাদের এই বছরে অন্তত একবার ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, সেটা যে কোনো বয়সী হোক, যে কোনো বয়সে হোক। শুধুমাত্র প্রপার ব্রাশ করলে আমাদের দাঁত ভালো থাকবে, আর যদি প্রপার ব্রাশ না করে সেক্ষেত্রে দাঁতের বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। কিন্তু প্রপার ব্রাশিং ছাড়াও আরও অনেক নিশ্চয়ই বিষয় রয়েছে যেগুলো দাঁতকে ক্ষতি করতে পারে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। খাবার অভ্যাস, মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবার মানে শুধু যে বাজার মিষ্টি পাওয়া যায় মিষ্টির দোকানে, তা কিন্তু নয়। এটার মধ্যে কিন্তু আছে এই যে বাজার জাতীয় কোমল পানীয়, বাচ্চারা খুব পছন্দ করে এখন, বিভিন্ন চিপস, আইসক্রিম বলি, কেক বলি, যে কোনো মিষ্টি খাবারই কিন্তু আসলে এই কার্বোহাইড্রেট, ইভেন আমাদের ভাতের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে। তো এগুলো কি কাজ করে আসলে? এই যে মিষ্টি জাতীয় খাবার যখন দাঁতের সংস্পর্শে আসে, আর দাঁতের মধ্যে যদি আগে থেকেই কোনো প্লাগ বা কোনো ব্যাকটেরিয়া জমে থাকে, তারা সেই খাবারকে কাজে লাগায়, শুধু কার্বোহাইড্রেটকে কাজে লাগায়, অন্য খাবারকে কাজে লাগাতে পারে না। এই মিষ্টি জাতীয় খাবারকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যেই অ্যাসিড আমাদের শরীরের সবচেয়ে শক্ত উপাদান, মানে এই সাদা অংশটি আমরা অ্যানামেল বলে থাকি, সেটাকে ক্ষয় করে ফেলতে পারে এবং ডেন্টাল ক্যারিজ বা গর্ত তৈরি করে। তো সুতরাং খাদ্য অবশ্যই আমাদেরকে ভালো মতো খেয়াল রাখতে হবে, যাতে করে মিষ্টি জাতীয় খাবারকে কমিয়ে আমরা প্রচুর শাকসবজি সারা বছর পাওয়া যায়, উৎসাহিত হতে পারি। আমরা কৃত্রিম জুসের পরিবর্তে ন্যাচারাল জুস খেতে পারি, যে বাচ্চারা খেতে চায় খেতে পারে। তো অনেকভাবেই কিন্তু আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারি। তামাক জাতীয় দ্রব্য, এটা আমরা জানি তামাকের কথা, কিন্তু স্মোকিংও যে দাঁতের ক্ষতি করতে পারে সেটি আসলে কতটুকু সত্য, এটি যদি আমাদের একটু বলতেন। স্মোকিং বা তামাকের যে ব্যবহার, সেটা শরীরের আসলে প্রত্যেকটি অর্গানের উপরেই তার ক্ষতিকারক প্রভাব রয়েছে। কেন আমরা মনে করি যে এটা আসলে এক ধরনের হতাশা কমায় বা এক ধরনের মানুষকে প্রফুল্ল দেয়? এটা আসলে এক ধরনের নেশাই বলা যায়, পরিষ্কার নেশা। এর কোনো গুণই কিন্তু এমন কিছু নাই যে যেটা আপনাকে ভালো লাগার কিছু হওয়ার কথা বা শরীরে ভালো কিছু হওয়ার কথা। তো স্মোকিংয়ে মুখের স্বাস্থ্য নষ্ট করে, শরীরের স্বাস্থ্য নষ্ট করবে, মুখকে ড্রাই করে ফেলবে, নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে, মুখে দুর্গন্ধ বের হয়, দাঁতের কালার চেঞ্জ করে, সব কিছু মিলেই আসলে খুব একটা খারাপ দিকে টার্ন নিয়ে যায়। আর এই তামাকের আরেকটি ব্যবহার হচ্ছে স্মোকের সাথে, সেটা হচ্ছে পানের সাথে যে আমরা যে জর্দাটা খাই, জর্দাটা কিন্তু আরও বেশি রকমের ভয়াবহ
একটা বিষয়। মুখের মধ্যে যেই ওরাল ক্যান্সারের আশঙ্কা আমাদের দেশে এত বাড়ছে, সারা মানে আপনি একদম গ্রাম পর্যায়ে দেখেন, শহরের মধ্যেও কিন্তু ওরাল ক্যান্সার খুব কমন। আমরা কিন্তু প্রায়শই এই মুখের মধ্যে কিন্তু এই ক্যান্সারটা দেখতে পারি, রোগী বুঝতে পারে না এটা ক্ষত হয়ে আছে, ক্ষত আস্তে আস্তে ক্যান্সারের টার্ন নিচ্ছে। আচ্ছা। এবং এই ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই জর্দা, যেটা আমরা দেশের মা বোনেরা বা গ্রামের পর্যায়ের মানুষরা অনেক বেশি রকমের খাই বা সেবন করে। চিকিৎসকরা যখন পরামর্শ দেন যে এই পান বা জর্দা তাকে খাওয়া বাদ দিতে হবে, তখন তারা সুপারি খাওয়া শুরু করেন, এই বিষয়ে একটু জানবো। সুপারিও কিন্তু এক ধরনের ক্যান্সার তৈরির উদ্দীপক রয়েছে। যে কোনো ইরিটেশন মানে যে কোনো খুব মাইল্ড পর্যায়ের প্রদাহ, সেটা তো রুগী বুঝতে পারে না, সবসময় বোঝার কথাও না। যদি মুখের কাছে অনেকক্ষণ লেগে থাকে, সেখান থেকে কিন্তু মুখে নানা ধরনের মাইক্রো আলসার তৈরি হয়। কন্টিনিউয়াস থাকতেই থাকে, কন্টিনিউয়াস এটাকে সুপারি খাওয়ার পর্যন্ত রয়েই যায়, ওখানে এক ধরনের ক্ষত হবে, ক্ষত থেকে আস্তে আস্তে কিন্তু ক্যান্সারের টার্ন নিতে পারে। কোনো কারণে হয়তো কথা বলার সময় বা খাবারের সময় একটু দাঁতের কামড় লাগে মাড়ির জায়গাটাতে, এখান থেকে আসলে কি বড় কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার চান্সেস রয়েছে কিনা? ক্যান্সারের তো অন্যতম কারণই শার্প টিথ। আমরা সবসময় বলে থাকি এটা, যাদের দাঁত যদি সেটা রেগুলার বেসিসে হয়ে থাকে, যদি রেগুলার বেসিসে হয়ে থাকে, যে কোনো শার্প দাঁতই যদি মুখের মধ্যে ক্ষত তৈরি করে, সেটা রয়ে থাকলে ক্যান্সার তৈরি হতে পারে। তবে ভাগ্য ভালো আমাদের, মুখে অনেক আলসার বা ক্ষত হয়, সব ক্ষত আসলে ক্যান্সার মতো ভয়াবহ না। যেমন অ্যাপথাস আলসার বলে আলসার আছে, না বললেই নয়, খুব কমন দেখা যায়। যারা রাত জাগে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যারা অনেক দিন ধরে দুশ্চিন্তা করে, তাতে কিন্তু দেখবেন মুখের মধ্যে বাচ্চাদের পরীক্ষার আগে এক ধরনের আলসার তৈরি হয়, খুব পেনফুল। ছোট্ট আলসার দেখলেই বোঝা যায় যে লাল রঙের একটি বেজ আলসার, তার সারাউন্ডিং একদম হলুদ বর্ডার হয়ে যায়, ছোটো ছোটো ঠোঁটের কোনায়, জিভার কোনায় হয়ে যায় এবং খুব পেনফুল। খেতে পারে না, মুখ খুলতে পারে না, এবং এটা দেখা যায় যে ওষুধ খেলেও 5 দিন থাকে, না খেলেও 7 দিনের মধ্যে এমনি হিল হয়ে যায়। এই ধরনের ফুসকুড়িটা বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা দেয়। হ্যাঁ, ওদের ক্ষেত্রেও হয়, কিন্তু ওরা আসলে একদম বাচ্চাদের ক্ষেত্রে হয় না। একদম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা ধরনের ফাঙ্গাল ইনফেকশন, সেটা যাদের মুখ অপরিষ্কার থাকে, মুখের মধ্যে দুধ জমে থাকে, খাবার দুধ, তাদের এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়। সাদা রঙে তাদের দেখতে, ওটা দেখতে সাদা টাইপের, লাল না। লাল যেটা আমি বলছি অ্যাপথাস আলসার, একটু মানে যেটা ফাঙ্গাল একটু আলাদা করা যায়। ফাঙ্গালটা আসলে একটু সাদা দইয়ের মতো স্তর পড়ে, সেটা আমরা হাত দিয়ে একটু ঘষা দিলে উঠে যায়। বাট যেটা অ্যাপথাস আলসার ছোট্ট ছোট্ট হয়, সেটা কিন্তু উঠবে না, সেটা অনেক পেনফুল হয়। দেখা যায় যে আপনি ওই আলসার বা ক্ষতর ধরনটা বুঝলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা বিপজ্জনক। তবে সবসময় যেটা মনে রাখতে হবে, মনে রাখতেই হবে, যে কোনো আলসার বা ক্ষত যদি তার মেয়াদ 2 সপ্তাহের বেশি রয়ে যায়, সেটাকে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নিকটস্থ বৈধ চিকিৎসকের কাছ থেকে বুঝে নিতে হবে। বিভিন্ন ধরনের আলসার যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চারা যারা রয়েছে, এক্ষেত্রে ট্রিটমেন্টটা কী রকম হয়ে থাকে? ট্রিটমেন্ট আসলে এখানে নাই বলতে তার পূর্ণাঙ্গ পুষ্টি দরকার শরীরে। বাচ্চারা যদি ঠিকমতো খাবারটা খায়, তাহলে এই আলসারটা আসলে একটু অনেকটা কমে যায়। সেক্ষেত্রে আগে বলি যে তরলটা খাওয়াতে হয়, মুখের হাইজিন ভালো মেনটেন করতে হয়। ব্রাশের খোঁচা লাগলেও এ ধরনের আলসার কিন্তু হতে পারে, তো যাদের সাবধানে ব্রাশটা করে, ধীরে ধীরে ব্রাশ করে, এগুলি মনে চলে আলসারটা কমে যাবে। যেন পর্যাপ্ত ঘুম হয়, ঘুমই একটা বড় ইম্পর্টেন্ট, যেন বাচ্চারা ঠিকমতো ঘুমায়। পরীক্ষার সময় বাচ্চারা বেশি টেনশন না করে, সেক্ষেত্রে বাবা মাকে বোঝাতে হবে, সারা বছর যে লেখাপড়া করে তাহলে পরীক্ষার টেনশনের বিষয়টি না, এই টেনশন করলে এই আলসারটি হতে পারে। তো আলসারটি হয়ে গেলে আমরা ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিই, বাট এটা আসলে মেয়াদ আমরা দেখেছি 5-6 দিনই কষ্ট আসলে ভুগতেই হয়, বা এটা চাই, এটা এমনি শেষ, বডি হিলিংয়ে এটা ভালো হয়ে যায়, বড় ধরনের চিন্তার বিষয় না। রিসেন্ট কিছু রিসার্চ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করতে হয় না, মিনিমাম একটা গ্যাপ দিয়ে তারপরে ব্রাশিং প্রসেসে যেতে হয়। সেই গ্যাপটা আসলে কতক্ষণ থাকা উচিত? এই গ্যাপটা ডিপেন্ড করছে কি খাচ্ছেন তার উপর। সাধারণত আমরা যে খাবারগুলি খাই, তার মধ্যে যদি অ্যাসিডিক খাবার না থাকে, যেমন লেবু বা টক জাতীয় খাবার যদি আমাদের খাবারে না থাকে, তাহলে আসলে যে খুব বড় গ্যাপ দিতে হবে তা না, আধা ঘন্টা গ্যাপ দিলেই এনাফ। বাট যদি আমরা খুব টক বা লেবু জাতীয় খাবার বা অ্যাসিড জাতীয় খাবার খাই, মানে কোনো ফলের জুস, এই যেরকম খাবার খাই, সেটা আসলে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করা ভালো। কারণ এই অ্যাসিড তো দাঁতের অ্যানামেলকে দুর্বল করে রাখে, কারণ অ্যাসিড তো দাঁতকে দুর্বল করবেই। তখন যে ব্রাশ করি, ওই ব্রাশের ঘষায় অনেক সময় এই অ্যানামেলটি একটু স্ক্র্যাচ পড়তে পারে বা সরে যেতে পারে, তখন দেখা যায় দাঁতে শিরশির করবে বা কষ্ট হবে। বাচ্চাদের ক্ষেত্রে প্রপার ব্রাশিংটা না করার কারণে তাদের দাঁতে কিছু স্টোন জমে থাকে, এবং ডেন্টিস্ট যারা রয়েছে তারা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন এটাকে ক্র্যাশ করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মারা কমপ্লেন করে থাকেন যে এই স্টোন ক্র্যাশ করার কারণে তাদের দাঁত পাতলা হয়ে গেছে এবং তাদের দাঁত শিরশির করে। এটার কোনো সত্যতা আছে কিনা? এটার সত্যতা কোন সেন্সে আছে একটু বলে নেই, কারণ এটা মনে করার পিছনে কারণ আছে। কারণ এতদিন তার মুখের মধ্যে একটা অস্তর ছিল, সেটা হঠাৎ করেই নেই। সুতরাং মনে হচ্ছে যে কি জানো নাই, ফাঁকা ফাঁকা লাগবে, একটু শিরশির করতে পারে সাময়িক। তবে ওই স্টোন থাকার কারণে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে ক্রনিক,
সেটার কিন্তু কোনো সমাধান নাই। সুতরাং এটি একটি নিরাপদ চিকিৎসা, স্কেলিং যেটা বলছিলেন, বা যার মারফতে আমরা এই পাথর বা প্লাকে সরিয়ে ফেলি, সেই চিকিৎসাটা এতটাই নিরাপদ যে অরিজিনাল দাঁতে বা মাড়িতে কোনো ক্ষতি করবে না। সুতরাং এটাকে অবশ্যই করা উচিত, এগুলোর বিকল্প নেই। তো আপনি এটা পুষে রাখবেন তো বড় ধরনের বিপদে পড়বেন। আচ্ছা, তো এটাকে আসলে তুলে ফেলতেই হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা ভয় পাই আমরা, বাচ্চারা অনেক ব্যথা পাবে বা চিকিৎসা করতে দেবে না, এমনটি নয়। বাচ্চাদেরও কিন্তু আমাদের দেশে অনেক ভালো চিকিৎসা হয়, চিকিৎসকরা নানা পদ্ধতি ব্যবহার করে কিন্তু চিকিৎসকরা বাচ্চাদের প্রদান করতে পারে এখন। এই একটা বিষয় আছে। আর বিষয় বাচ্চাদের ব্রাশের ট্রিটমেন্ট যদি ভালো করে করা হয়, সাধারণত স্কেলিং বাচ্চাদের লাগে না। কিন্তু ব্রাশটা ওই বাচ্চাদের উপর ছেড়ে না দিয়ে সার্টেন বয়স পর্যন্ত বাবা মাকে উচিত বাচ্চাকে নিজে একটু হাতে গাইডেন্স ধরিয়ে দরকার ব্রাশ করিয়ে রয়েছে। দেওয়া। জি, আমরা দাঁতের সমস্যা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে। অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। দাঁত দিয়ে আমাদের বিভিন্ন ভীতি কাজ করে, এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের ভিতরে আত্মীয়স্বজন যারা এখন দেশের বাইরে বা প্রবাসে বাস করে, তারা কিন্তু শুধুমাত্র ডেন্টাল চিকিৎসকের জন্য বাংলাদেশে আসে। সেই অবস্থাটা আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ডেন্টাল চিকিৎসা ব্যবস্থা এতই আধুনিক, যদি কোনো রুগী চাই যে আন্তর্জাতিক মানে চিকিৎসা নিতে আগ্রহী, বাংলাদেশে সম্ভব। যত ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে, আপনি রুট ক্যানাল থেকে শুরু করে কসমেটিক ফিলিং থেকে শুরু করে এলোমেলো আঁকাবাঁকা দাঁত, ইমপ্ল্যান্টের মতো জটিল বিষয়, সব কিছু আমাদের দেশে এখন সফলভাবে রেগুলার হচ্ছে। সুতরাং ডাক্তার চুজ একটি বড় বিষয়। অবশ্যই ডাক্তার বেছে নেওয়ার আগে যেন হাতুড়ে চিকিৎসক কিনা নিশ্চিত হতে হবে, ডাক্তারটা বৈধ চিকিৎসক নিশ্চিত হতে হবে। তাহলেই আপনার দাঁতের চিকিৎসা নিরাপদ থাকবে এবং আন্তর্জাতিক মানের থাকবে, এটুকু আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাঁতের এই কমন সমস্যাগুলো নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সাধারণ ভাষায় এন্ডোস্কোপি, এটাকে আমরা আপার জিআই এন্ডোস্কোপি নামে অনেকে বলি। আপার জিআই ধরেন আমাদের নাড়িভুঁড়ি, মুখ থেকে শুরু করে আমাদের পায়ুপট পর্যন্ত, এখানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বিভিন্ন নাড়িভুঁড়ি আছে। তো এখানে আমাদের মুখ, তারপরে একটা ইসোফেগাস, তারপরে খাদ্যথলি, এবং খাদ্যথলির পরবর্তীতে ডিউডেনাম একটা জায়গা আছে। এই যে মুখ, খাদ্যথলি, ইসোফেগাস, ডিউডেনাম পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনি একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে মনিটরের মাধ্যমে এই রাস্তাটা দেখতে পাইলেন। এটাই হলো আপার জিআই এন্ডোস্কোপি। এখন সমস্যাটা হলো
ধরেন কনভেনশনাল যে টেস্ট আছে সাধারণত সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এই টেস্টগুলোতে এই জিনিসগুলো দেখা যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।